কন্ডিশনে চলে যাবে, তখন যদি কোল্ড এন্ড ওয়েদার চলে আসে, তখন আমরা ডিজিজ পেস্ট ইনফেকশনের বিষয়টা কিভাবে অ্যাভয়েড করবো? তখন ওই ওয়েদারটা কিভাবে অ্যাভয়েড করবো? বিষয়টা হচ্ছে যে পিক পিরিয়ড অ্যাভয়েডেন্স এর বিষয়টা হচ্ছে হারভেস্টিং টাইম। হারভেস্টিং টাইম যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, ধরো এই ওয়েদারে আলু হারভেস্ট করার কথা, আর এই ওয়েদারে আবার মানে ওই লেট ব্লাইট অফ পটেটোর ইনফেস্টেশন ইজ ভেরি হাই, বুঝতে পারছো? So we are talking about the infestation of late blight of potato. It occurs at every vegetative stage and also in tuber. So if there is any option to extend the harvesting time, for example, not very longer period of time, but maybe 1 week or 2 week, এইরকম অবস্থা যদি আমরা করতে পারি, এবং সেই ক্ষেত্রে শুধু আরো কিছু পদ্ধতি আসলে অনুসরণ করতে হয়। সেগুলো হচ্ছে যে এই অবস্থায় তাহলে আমরা পটেটো গুলোকে কি অ্যাজ ইট ইজ মাঠে রেখে দিব, নাকি কি করব, সেই জায়গাগুলো হয়তো আমাদের সামনে আলোচনার মধ্যে আসবে। সাধারণত এরকম করা হয় যে যদি লিফ গুলো খুব বেশি ইনফেক্টেড না থাকে, এটাকে বলা হয় তোমার টপ কালিং, মানে ওই পটেটোর যে লিফ গুলো, প্ল্যান্ট গুলো থাকে, সেগুলোকে মই দিয়ে অথবা অন্য কোনো ভাবে সেগুলোকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে যেটা হয়, মাটির নিচে পটেটো গুলো কিন্তু আরো বেশ কয়েকদিন তোমার রাখা যায়, তারা এর মধ্যে তোমার কিউরিং হয়। পটেটোর যে স্কিন আছে, সেই স্কিনটা আস্তে আস্তে তোমার মোটা হতে থাকে। এই ঘটনাগুলো যদি আমরা করতে পারি, খুব বেশি সময়ের জন্য কিন্তু আসলে না, খুব বেশি সময়ের জন্য রাখলে কিন্তু আবার সেটার প্রোডাকশন বা কোয়ালিটি ডেটোরিয়েট করতে থাকে। তো সেই কিউরিং এর কাজটাও যদি আমরা করতে পারি, উপরের গাছগুলোকে নষ্ট করে দিয়ে আলুগুলোকে না তুলেই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু আমরা রেখে দিতে পারি, এবং সেই সময়ে পটেটো গুলো মাটির নিচেই কিন্তু বেশ অনেকখানি কিউরিং হয়ে যাবে। এই ধরনের এই ধরনের ব্যবস্থা যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু পিক পিরিয়ডে ইনফেস্টেশনের যে রেট, সেই রেটটা কিন্তু কমানো সম্ভব। আমরা আজকের আলোচনায় আসি। এই ধরনের আলোচনার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। কতদিন কি আলোচনা করছিলাম এটা? ফার্টিলাইজার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওয়াটার, এটা হয় নাই। আচ্ছা, ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু আমরা we are talking about management. We have to apply all resources. We have to apply fertilizers, we have to apply other resources, micronutrient, everything, and water as well. কিন্তু যখনই ম্যানেজমেন্টের কথা বলা হয়, তখন কিন্তু সেটা স্যার স্লাইড শোটা কি অন করা যাবে স্যার? স্যার স্লাইড শোটা কি অন করা যাবে? করি নাই না স্লাইড শো। আচ্ছা, ঠিক আছে। এখন জি স্যার, এই ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো গত ক্লাসে আমরা বললাম যে এই ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো, বিশেষ করে কালচারাল প্র্যাকটিসেস আর ভেরি কমন, which are commonly practiced by the farmers. But some of the cultural practices, if we apply very carefully, then the common diseases can be managed very easily without giving any effort. আমাদের হাতের মধ্যে যা আছে সেগুলো ব্যবহার করে, শুধুমাত্র একটু ইন্টেলিজেন্টলি ব্যবহার করেই কিন্তু আমরা এই ডিজিজ গুলোকে খুব সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে পারি। আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি, ধরো এই সমস্ত ইন প্রেজেন্স অফ এক্সেস ওয়াটার, ফ্রি ওয়াটার, ব্যাকটেরিয়াল সেল এন্ড ফাঙ্গাল স্পোরস আর ডিসেমিনেটেড। যে সমস্ত ক্রপের অর্গানিজম গুলো এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, ধরো স্ক্লেরোসিয়াম বা রাইজোক্টোনিয়া, ধানের ক্ষেত্রে তোমার শীত ব্লাইট অফ রাইস হয়, সেটা কিন্তু ধানের খোলের মধ্যে যে জায়গাতে সে ডিজিজটা তৈরি করে, সেই জায়গাতে সে এক ধরনের গোল গোল মাস্টার্ডের দানার মতো স্ট্রাকচার তৈরি করে। এই স্ট্রাকচার গুলো কিন্তু পানির উপরে ভেসে থাকে, এবং সেগুলো কিন্তু খুব সহজেই, পানি যদি তুমি জমি থেকে বের করে দাও, খুব সহজেই কিন্তু এক জমি থেকে অন্য জমিতে সে চলে যেতে পারে। একই রকম ভাবে আরো যে সমস্ত ফাঙ্গাল স্ট্রাকচার থাকে, তোমার দুধের ক্ষেত্রে হতে পারে তোমার পিকনিডিওস্পোর বা পিকনিডিয়াম, আরো অনেক ধরনের তোমার ফাঙ্গাল স্ট্রাকচার আছে, যেগুলো ওয়াটারের উপরে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গাতে তারা যেতে পারে এবং নতুন নতুন প্ল্যান্টকে ইনফেক্ট করতে পারে
ফিল্ডকে ইনফেক্ট করতে পারে। Therefore, when we apply water and drain out water, we have to be very careful about the condition of the disease. একই রকম ভাবে জুস পোরের ক্ষেত্রে তোমার সেই জিনিসটা খেয়াল করা যায়। জুস পোর মেইনলি তোমার আমরা খেয়াল করে থাকি হচ্ছে লেট ব্লাইট অফ পটেটো। পটেটোতে যদি কোনো সময় ইরিগেশন দেওয়া হয় এবং সেই সময় যদি তোমার লেট ব্লাইট অফ পটেটোর ইনফেস্টেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতে এই রোগগুলো কিন্তু ছড়ায় যাবে খুব দ্রুত। আমাদের আমাদের কাছে সবচেয়ে যে প্রবলেমটা নিয়ে ফার্মাররা আসে সেটা হচ্ছে টমেটো। টমেটো এবং বেগুন। টমেটো এবং বেগুনের কিছু কিছু সমস্যা এমন ভাবে আসে, একদম হেলদি প্লান্ট, দেখতে মনে হবে যে গাছটা একদমই খুব সুন্দর, ঠিক আছে, আগের দিন বিকাল বেলা হয়তো গাছটা ঠিকই ছিল, হঠাৎ করে পরের দিন সকালবেলা গাছটা একদম ঢলে পড়ে যায়। হয়তো গাছের মধ্যে কিছু টমেটো বা বেগুন ধরেও আছে। এই ধরনের কিছু কিছু বেগুন গাছ বা টমেটো গাছ কিন্তু ফার্মাররা আমাদের কাছে নিয়ে আসে। নিয়ে আসার পরে যখন আমরা জিজ্ঞাসা করি যে মানে আপনার জমিতে কি সমস্যা ছিল, আপনার এই সমস্যা কি মনে হয় কেন, তাদের যে উত্তরগুলো আমরা পাই তাদের মধ্যে একটা কিন্তু থাকে যে তারা জমিতে মাঝে মাঝে সেচ দেয়। বিশেষ করে টমেটো এবং বেগুন গাছে কিন্তু কোনো কোনো সময় সেচের প্রয়োজন হয়। সেই সেচ গুলো দেওয়ার সময় যদি খুব বেশি কেয়ারফুল না থাকে, যদি ধরো এই ধরনের সিমটমস একটা বা দুইটা গাছে যদি থাকে, আবার কেউ যদি খুব অজ্ঞতাবশত ইরিগেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত ফিল্ডের গাছগুলো নষ্ট হয়ে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যদি এই বেগুন বা টমেটোর গাছগুলো ব্যাকটেরিয়াল উইল্ড হয়, তাহলে ব্যাকটেরিয়া গুলো মাটিতে থাকে এবং ব্যাকটেরিয়া গুলো খুব সহজেই কিন্তু পানির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে খুব সহজে তারা কিন্তু they can move, they can transfer from one place to another place. এবং শুধুমাত্র ভুল ইরিগেশন দেওয়ার কারণে কিন্তু মানে অনেক বড় আকারের মাঠের কিন্তু ফসল সবগুলো within very short period of time can be destroyed মানে entirely. কাজেই ওয়াটার ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট in some cases, especially for bacterial disease, especially for fungal disease which develop some kind of structures which can float over the water and they can transfer from one place to another place in the irrigated water. সেই কথাটা বললাম যে পানি গাছের জন্য অনেক দরকার, অনেক ইম্পর্টেন্ট। সেই সাথে যদি ভুল ইরিগেশন দেওয়া হয়, ভুল ড্রেনেজ করা হয়, তাহলে কিন্তু এই পানিগুলো আমাদের গাছের আরো বড় ক্ষতির কারণ হতে পারে। স্মার্ট বা স্ক্যাব ডিজিজ is favored by low moisture content which can be minimized by optimum irrigation. আবার এরকমও হয় যে কোনো ডিজিজ যদি খুব ড্রাই কন্ডিশনে থাকে, তোমার সেই ক্ষেত্রে এই স্ক্যাব বা স্মার্ট জাতীয় ডিজিজ গুলো কিন্তু বেশি হয়। সেক্ষেত্রে ইরিগেশন দিলে এই ডিজিজ গুলো আমাদের কমে যায়। কাজে আমাদেরকে বুঝতে হবে যে কোন ডিজিজ গুলো ওয়াটার ডেফিসিয়েন্সির কারণে হয়, বেশি হয়, আবার কোনগুলো ওয়াটার স্ট্যাগনেন্সির কারণে বেশি হয়, সেগুলো আমাদেরকে খেয়াল করে যদি আমরা তোমার ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজিজ অনেকখানি উইদাউট মানে গিভিং এনি এক্সট্রা এফোর্ট আমরা কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। root rot of cotton বা rhizome rot of ginger, black wart of potato, sclerotium rot of vegetables, এই সবগুলোর সাথে কিন্তু একটা জিনিস কমন, সেগুলো হচ্ছে এগুলো এক ধরনের স্ট্রাকচার তৈরি করে। rhizome rot of ginger বা black wart of potato, sclerotium বা root knot nematode, এই সমস্ত প্যারাসাইট বা প্যাথোজেন গুলো পানির উপস্থিতিতে তারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতে তোমার ট্রান্সফার হতে পারে এবং আমাদের ফসলের দ্বারা মারাত্মক ক্ষতি করতে পারে। কাজেই মূল বিষয়টা হচ্ছে যে ওয়াটারের তোমার উপস্থিতি এবং অনুপস্থিতি কিভাবে আমাদের ফসলে রোগ করে সেই বিষয়টা ভালো করে জেনে এবং ম্যানেজমেন্টটা যদি আমাদের খেয়াল করে আমরা না দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফসলের
ভালো করতে গিয়ে কিন্তু আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এরপরে খুব সহজেই আরেকটা বিষয় আসে, যেটা হচ্ছে উইড ম্যানেজমেন্ট। নরমালি ফার্মাররা কিন্তু উইডিং করে একবার বা দুইবার বা তিনবার করে, কিন্তু এই উইড গুলোর সাথে কিন্তু প্যাথোজেনও থাকতে পারে অল্টারনেট হোস্ট হিসেবে। কাজে যদি উইডিং ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু শুধুমাত্র তারা যে নিউট্রিয়েন্টের জন্য কম্পিটিশন করে তা না, অ্যাট দ্য সেম টাইম দিস উইড আর দি রিজার্ভয়ার অফ প্যাথোজেন। কারণ অনেক প্যাথোজেন আছে যেগুলো অল্টারনেট হোস্ট, তার মানে হচ্ছে যে মূল ফসল না থাকে তাহলে এই ধরনের একই ফ্যামিলির অন্য প্ল্যান্টের মধ্যে দে ক্যান সার্ভাইভ, এন্ড দে ক্যান সার্ভাইভ ফ্রম ওয়ান সিজন টু অ্যানাদার সিজন। আবার কোনো কোনো তোমার ক্রপের ক্ষেত্রে এরকম দেখা যায়, আমাদের দেশে এই রোগটা হয় না, যেমন স্টেম রাস্ট অফ হুইট, আমাদের দেশে এই রোগটা যদিও নাই, কিন্তু জেনে রাখা ভালো যে যে সমস্ত দেশে তোমার এই স্টেম রাস্ট অফ হুইট হয় তাদের ক্ষেত্রে এই রোগের জন্য মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মিডিয়া হচ্ছে তোমার উইট, বারবারি প্ল্যান্ট। বারবারি প্ল্যান্ট হচ্ছে এক ধরনের উইট বা আগাছা। এই আগাছার ভেতরে স্টেম রাস্ট অফ হুইটের যে প্যাথোজেন পার্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, সেটার লাইফ সাইকেলের একটা অংশ পার করে, আর বাকি লাইফ সাইকেলের বাকি অংশ পার করে হচ্ছে তোমার হুইটের মধ্যে। কাজে কোনো একটা যদি তোমার অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তোমার এই প্যাথোজেনটা, রাস্ট প্যাথোজেনটা তার লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করতে পারে না। সেক্ষেত্রে ওই সমস্ত দেশে যে কন্ট্রোল বারবারি প্ল্যান্টস ডিউরিং হুইট কাল্টিভেশন ভেরি সিরিয়াসলি, কারণ যদি কোনো কারণে বারবারি প্ল্যান্টটাকে অনুপস্থিত রাখা যায় তাহলে রোগের আক্রমণ অনেক কম হয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেট হোস্ট বা কোল্যাটারাল হোস্ট are very important for the complement for completing the life cycle of the pathogen. সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সাথে এই উইড ম্যানেজমেন্ট করতে হবে। ধরো আমরা খেয়াল করে যদি দেখি টমেটো গাছ বা বেগুন গাছ বা ভেজিটেবলস গাছ বা তোমার রাইসেরই কোনো ডিজিজ যদি আমরা কনসিডার করি, আমরা সব কিছু ঠিক রাখলাম, উইড তোমার সিড ইজ ভেরি ভেরি ক্লিন, তারপরে ফার্টিলাইজার দিলাম, ওয়াটার দিলাম, তারপরে সবকিছু দেওয়ার পরেও যদি দেখা যায় যে মাঠে রোগ, তাহলে এই মাঠে রোগের সোর্সটা আসলে কি? যদি আমরা সেই দিক থেকেও চিন্তা করি যে আসলে মাঠে প্রথম রোগটা কিভাবে আসলো, আমাদের সিড তো ভালো ছিল, আমরা যতগুলো ইন্টার কালচারাল অপারেশন করতে হয় সবই করলাম, তারপরেও এই ধরনের রোগ দেখা দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে প্যাথোজেন গুলো তাদের অল্টারনেট হোস্ট বা কোল্যাটারাল হোস্টের মধ্যে মেইন হোস্টের অনুপস্থিতিতে তারা কিন্তু সার্ভাইভ করতে পারে, এবং সার্ভাইভ করে তারা কিন্তু এক সিজন থেকে অন্য সিজন, এক মৌসুম থেকে অন্য মৌসুম বা এক ইয়ার থেকে অন্য ইয়ারে তারা কিন্তু সার্ভাইভ করতে পারে। কাজে উইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি। তারপরে আমরা যেটা দেখি সয়েল অ্যামেন্ডমেন্ট, এই ধরনের পরিবর্তন করে, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে পরিবর্তন করা, সয়েলের কন্ডিশনটাকে কোনোভাবে যদি আমরা একটু অল্টার করতে পারি, পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে কোনো কোনো সময় কোনো কোনো রোগ কিন্তু আমরা খুব অনায়াসে খুব সহজে আমরা কিন্তু ম্যানেজ করে ফেলতে পারি। ধরো যদি এই ধরনের একটা সমস্যা আমাদের কাছে নিয়ে আসে যে ফার্মাররা তার উইল্ড প্রবলেম, বেগুন অথবা টমেটোর উইল্ড প্রবলেম নিয়ে আসে এবং আমাদের কাছে এসে বলে যে স্যার আমি ভুল করে আমার ফিল্ডে ইরিগেশন দিয়েই ফেলেছি এবং অনেকগুলো গাছ আসলে মরে যাচ্ছে, মাঝে মাঝে একটা দুইটা করে আস্তে আস্তে সেটা সংখ্যা বেড়ে যাচ্ছে। এইরকম কন্ডিশনে আমাদের কি সিদ্ধান্ত হওয়া উচিত, কে বলতে পারবা? আমরা আমাদের কাছে কোন একজন ফার্মার আসলো এবং ফার্মার এসে বললো যে আমার মাঠের মধ্যে বেগুন গাছ অথবা টমেটো গাছগুলো নেতিয়ে পড়ে যাচ্ছে। তুমি জিজ্ঞাসা করে দেখলা যে না, তার মাঠের মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে, প্রচুর পানি আছে,
এখন এই পরিস্থিতিতে তুমি জেনেই গেছো আসলে ওয়াটারের কারণে, ওয়াটারের মিসম্যানেজমেন্টের কারণেই সেই রোগটা আসলে বেশি হয়ে গেছে। এই অবস্থায় আসলে আমাদের কি ধরনের পরামর্শ তাকে দেওয়া উচিত? ড্রাই সয়েল অ্যাড করা যায়? মানে একটা ফিল্ড অনেক বড়, সেই জায়গাতে ড্রাই সয়েল কিভাবে অ্যাড? আমরা পানি প্রথম সেট করে দিতে হবে। পরামর্শটা দিই যে ইউ মাস্ট ড্রেন আউট দ্য এক্সেস ওয়াটার। তোমার জমি থেকে, আপনার জমি থেকে অতিরিক্ত পরিমাণ পানি বের করে দিতে হবে যদি স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে। যদি সেইটার পরেও ময়েশ্চার থেকে থাকে তাহলে আমরা আর কি করতে পারি? যদি ময়েশ্চারটাকে আমরা তোমার রিমুভ করতে চাই, এক্সেস ওয়াটার আসলে এটাকে এক্সেস মানে সয়েল আসলে ড্রাই সয়েল আমরা দিই না, তার পরিবর্তে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সডাস্ট। যদি সুযোগ থাকে করাতের গুঁড়া বা কাঠের গুঁড়া, অথবা যদি সুযোগ থাকে তাহলে অ্যাশ, ছাই, এগুলো দিলে তারা কিন্তু খুব ভালো অ্যাবজর্বেন্ট। ছাই বা কাঠের গুঁড়া খুব ভালো অ্যাবজর্বেন্ট, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো মাটির মধ্যে থেকে এক্সেস ময়েশ্চারটাকে তারা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এবং মাটিতে মান অনেকখানি তোমার কমায়। অ্যাডিশনালি কাঠের গুঁড়া অথবা ছায়ের মধ্যে কিন্তু অ্যাডিশনাল কিছু বেনিফিট আমরা পাই। কাঠের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে তোমার কিন্তু বেনিফিশিয়াল মাটির মধ্যে যে সমস্ত ফাঙ্গাস গুলো গাছের জন্য খুব উপকারী ফাঙ্গাস থাকে, তোমরা জানো যে ট্রাইকোডার্মা, নাম শুনছো না? ট্রাইকোডার্মা মাটিতে থাকে, বা ট্রাইকোডার্মার মতো আরো কিছু তোমার উপকারী ফাঙ্গাস থাকে যেগুলো কাঠের গুঁড়ার মধ্যে খুব সুন্দর করে তারা গ্রো করে। এবং এই ফাঙ্গাস গুলো কিন্তু ব্যাকটেরিয়া সহ অন্যান্য অপকারী যে সমস্ত ফাঙ্গাস গুলো থাকে বা ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে তারা কিন্তু সাপ্রেস করতে পারে, তাদেরকে বাড়তে দেয় না। কাজেই আমরা যদি মাটিতে এই ধরনের কন্ডিশনে আমরা সয়েল অ্যামেন্ডমেন্ট হিসাবে আমরা যদি কাঠের গুঁড়া অথবা ছাই এগুলো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু উইল্টের মতো ডিজিজ গুলোকে আমরা খুব সুন্দরভাবে আমরা তোমার ম্যানেজ করে ফেলতে পারি। আরেকটা কাজ আমাদের প্রায় হয়, সেটা হচ্ছে যে গোলালুর ক্ষেত্রে আমরা দেখি স্ক্যাব রোগ হয়। স্ক্যাব, গোলালুর উপরের যে চামড়াটা থাকে সেই চামড়াটা তোমার খসখসে হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, নেটের মতো হয়ে যায়, জালের মতো হয়ে যায়। এটা নরমালি হয় হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস। এটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিনোমাইসিস। এই অ্যাক্টিনোমাইসিস গুলো কিন্তু অ্যালকালাইন সয়েলে বেশি হয়। কাজেই অ্যালকালাইন সয়েলটাকে যদি আমরা অ্যাসিডিক করে দিতে পারি স্লাইটলি, তাহলে কিন্তু মাটিতে এই ধরনের পটেটোর ওই সমস্যাগুলো আসলে কিন্তু হবে না। এবং সেটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, চুন প্রয়োগ করে করতে পারি, অথবা তোমার ফার্টিলাইজারের টাইপ চেঞ্জ করে আমরা করতে পারি। এই বিভিন্ন ভাবে যদি আমরা তার প্রতি বছর যদি আমরা আলু লাগাই এবং প্রত্যেক বছর যদি আলুতে এই প্রবলেমটা থেকে থাকে, তাহলে কিন্তু সয়েল যদি আমরা টেস্টও করি সেই জায়গা থেকেও বুঝতে পারবো, অথবা আমরা অনুমান করেই নিতে পারি যে সয়েলের ভিতরে যে অ্যাক্টিনোমাইসিস গুলো আছে দে আর ফেভারিং বাই দি অ্যালকালাইনিটি অফ দি সয়েল। এবং সেই ক্ষেত্রে আমরা তোমার এই অ্যামেন্ডমেন্ট করে আমরা কিন্তু সয়েলের এই পিএইচটা আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি, এবং পিএইচ চেঞ্জ করলে তার এই রোগগুলো পরবর্তী বছর কিন্তু আর হবে না। এটা কিন্তু ইনস্ট্যান্ট ক্রপের জন্য হয়তো হবে না, কিন্তু নেক্সট ইয়ার আমরা যখন আবার পটেটো কালটিভেট করব তখন কিন্তু এই ধরনের রোগগুলো আর হবে না। এনিওয়ে, তারপরে হচ্ছে আরেকটা খুব সহজ পদ্ধতি হচ্ছে সাইট সিলেকশন। সাইট সিলেকশনের কাজটা ফার্মাররা খুব ইফেক্টিভলি করে। সব জমিতে কিন্তু সব ধরনের ফসল আসলে হয় না। কাজেই যদি কোনো একটা জমি নিচু জমি হয়, যদি কোনো একটা ল্যান্ড নিচু হয়, সেই জায়গাতে পানি জমে থাকে, সেই জায়গাতে তোমার আম, তোমার একটু ছায়া থাকে, সেই ক্ষেত্রে সেই জমিতে যে সমস্ত ফসলগুলো করা যাবে সেগুলোই করা হয়। আবার কোন একটা জমি যদি ড্রাই ল্যান্ড হয়, উঁচু হয়, খুব সানি প্লেস হয়, তাহলে সেই জমির উপর উপযোগী যেই ফসলগুলো সেই ফসলই করা হয়। যেমন ধরো যদি নিচু হয়, সাধারণত সেই সমস্ত জমিতে বেশিরভাগ সময় যেটা করা হয় যে ধান আবাদ করা হয়।
যদি ধান কেউ না করতে চায় তাহলে এই জায়গাতে অ্যারোয়েড বা এই ধরনের ক্রপ যেগুলো শেডি প্লেসে ভালো হয় বা লো লাইং ল্যান্ডে ভালো হয় সেই ধরনের ক্রপ সিলেকশন করা। এটা আসলে শুধুমাত্রই মানে ফার্মারদের সিলেকশনের বিষয়। যদি সিলেকশন করতে পারে তাহলে কিন্তু এই সমস্ত জমিতে রোগের উপদ্রব কম হবে এবং আমরা খুব সহজেই উইদাউট এফোর্ট আমরা কিন্তু ডিজিজের অনেকখানি ম্যানেজ করে ফেলতে পারবো শুধুমাত্র সিলেকশনের মাধ্যমে। একই রকম ভাবে ল্যান্ড সিলেকশনের কথা বলা হয়, ল্যান্ডের সয়েল টাইপ সেটার উপর ভিত্তি করে তোমার সেই জায়গাতে কি কি ফসল করা যায়, সেই সব সব জমিতে তো আর সব ফসল আসলে হবে না। কাজে কোন জমিতে কি কি ধরনের ফসল হবে সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু ল্যান্ড সিলেক্ট করতে পারি এবং ব্যাকটেরিয়াল উইল বা রুট নট ডিজিজ এগুলো যদি মাটিতে থেকে যায়, লং টাইম থাকে, তাহলে সেই ল্যান্ড গুলোকে চেঞ্জ করে সেই ক্রপ গুলোকে চেঞ্জ করে সেই ল্যান্ডে আমরা অন্য ফসল করতে পারি। যদি প্রত্যেক বছরই তোমার ব্যাকটেরিয়াল উইড হয়, প্রত্যেক বছরই আমরা দেখি যে এই জায়গাতে রুট নটের সমস্যা আসলে আছে, তখন আমাদেরকে সেই সেই জমিতে অন্য কোনো ফসল অল্টারনেট হিসেবে অন্য কোনো ফসল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সেই জায়গাতে রোগের উপদ্রব আমরা অনেকখানি কমিয়ে ফেলতে পারি। এরপরে আমরা আরেকটা ম্যানেজমেন্টের দিকে যাই। এরপরে আমরা 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 গত ক্লাসে এবং আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফার্মাররা কনভেনশনালি বা ট্রাডিশনালি অনেক ধরনের কালচারাল প্র্যাকটিস তারা মাঠে ফলো করে বা অ্যাপ্লাই করে এবং যেগুলো আসলে কিন্তু খুব জুডিশিয়ালি ইন্টেলিজেন্টলি আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে অতিরিক্ত অতিরিক্ত এফোর্ট ছাড়াই আমরা কিন্তু মাঠে অনেকগুলো রোগের প্রকোপ কিন্তু অনেকখানি তোমার কমায় নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র কালচারাল প্র্যাকটিস ফলো করে কিন্তু আসলে মাঠের যে রোগ সেই রোগগুলোকে আমরা কমপ্লিটলি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কাজে আমাদের আরো কিছু কাজ আসলে করতে হবে। সেগুলোর মধ্যে আমরা দেখি যে ফিজিক্যাল মেথড কিছু আছে, যে মেথড গুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু গাছের আরো কিছু রোগ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। যেমন বীজ শোধন করা হয়, সয়েল সিড সিড ট্রিটমেন্ট করা হয়। আমরা জানি যে বীজ হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যে বীজের মধ্যে আহ অনেক ধরনের প্যাথোজেন খুব লম্বা সময় ধরে কিন্তু থাকতে পারে। সেগুলোর ইনফেকশন তোমার মাঠ থেকেই হয়, অথবা এদের কোনো কোনো ইনফেকশন তোমার গোডাউনে গিয়ে হয়, যখন আমরা স্টোর করি সেখানে গিয়ে হয়। এবং এই ধরনের রোগে আক্রান্ত বীজ যদি আমরা সরাসরি মাঠে ব্যবহার করি তাহলে বীজের সাথে যে সমস্ত প্যাথোজেন গুলো থাকলো, those pathogens which are present in the seed can easily transferred to the soil. এবং সয়েলে গিয়ে যখন তারা মাল্টিপ্লাই করবে তখন কিন্তু তারা খুব সহজেই এই স্পোর বা প্যাথোজেনের যে কনিডিয়া গুলো আছে তারা কিন্তু আশেপাশের সবগুলো প্ল্যান্টকে তারা আক্রান্ত করে ফেলতে পারে। কাজে এই বীজকে কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করতে হয় এবং এই বীজের মধ্যে যে প্যাথোজেন গুলো আছে সেই প্যাথোজেন গুলোকে আমরা কিছু সহজ উপায়ে আমরা তোমার সেগুলোকে সেগুলো কি, একটা হচ্ছে হট ওয়াটার ট্রিটমেন্ট। আমরা গরম পানি দিয়ে বীজগুলোকে শোধন করতে পারি, কিন্তু তার একটা প্রক্রিয়া আছে, সরাসরি গরম পানির মধ্যে বীজগুলোকে দিয়ে দেওয়া যাবে না। সাধারণত বীজগুলোকে 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় পানির মধ্যে ডুবায় রাখতে হবে। That should be immersed under normal temperature water for a period of 6 to 8 hours. এরপর আমরা পানি গরম পানি নিতে হয় এবং সেই পানির টেম্পারেচার হচ্ছে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রামের লোকজন এই টেম্পারেচার কিভাবে বুঝবে? সাধারণত বলা হয় যে যদি কারো হাতের আঙ্গুলগুলো গরম পানির মধ্যে অনেকক্ষণ ধরে তোমার উইদাউট
অপশন ডুবায় রাখা যায়, তাহলে আমরা সেটাকে বলি কুসুম গরম পানি, বা সেটার টেম্পারেচার আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। গ্রামের ফার্মারদেরকে বা মানে যারা ব্যবহার করবে তাদেরকে যদি টেম্পারেচার মেজারমেন্টের সুযোগ থাকে তাহলে খুবই ভালো, যদি সুযোগ না থাকে তাহলে এইভাবে বলতে হবে যে আপনার আঙ্গুল বা হাতটা ডুবায় রাখতে পারেন এইরকম গরম পানির মধ্যে 13 থেকে 15 মিনিট সময়, 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় পানির মধ্যে ডুবায় রাখতে হবে, এবং সেগুলোকে ড্রেন আউট করে পানিগুলো ঝরিয়ে ফেলে সেই সিডগুলোকে গরম পানির মধ্যে 13 থেকে 15 মিনিট পরিমাণ সময় ডুবায় রাখতে হবে, এবং সেই 13 থেকে 15 মিনিট পরে পুনরায় পানিগুলোকে আবার ফেলে দিতে হবে, ফেলে দিয়ে সেটাকে ছায়ার মধ্যে সিডগুলোকে শুকায় নিতে হবে। শুকায় নিয়ে তারপরে সেগুলোকে ইমিডিয়েটলি ব্যবহার করে ফেলতে হবে, সোয়িং করে ফেলতে হবে। যদি সোয়িং করা না হয়, প্রিজার্ভ করা হয়, তাহলে কিন্তু বীজের কোয়ালিটি আবার নিচের দিকে নামতে থাকবে, সেটা কিন্তু ভালো হবে না। কাজে আমাদের হট ওয়াটার ট্রিটমেন্টের প্রথম শর্ত হচ্ছে যে 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় এগুলোকে নরমাল তাপমাত্রায় পানির মধ্যে ডুবায় রাখতে হবে, এবং তারপর 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পানির মধ্যে 13 থেকে 15 মিনিট পরিমাণ সময় সেগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার পর এক্সেস ওয়াটারটা ফেলে দিয়ে আন্ডার দি শেড, যে জায়গাতে প্রচুর বাতাস থাকে সেগুলোকে সেখানে রেখে এগুলোকে ড্রাই করে নিতে হবে, এবং ইমিডিয়েটলি ব্যবহার করে ফেলতে হবে। কোনোভাবেই সেগুলোকে প্রিজার্ভ করা যাবে না। এই সমস্ত এই ট্রিটমেন্ট গুলো সবচেয়ে ভালো কাজে দেয় হচ্ছে ভেজিটেবল সিডের ক্ষেত্রে। আমরা ফার্মারদেরকে সবার আগে যে পরামর্শটা দিই যে আপনাকে খুব ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। যদি বীজ সেভাবে সংগ্রহ না করতে পারেন তাহলে অবশ্যই বীজ মানে সোয়িং এর আগে আপনাকে সেই সিডটাকে ট্রিটমেন্ট করে নিতে হবে। এবং দেখা গেছে যে উষ্টি লাগোর পিটিসি, যেটা গমের একটা খুব মারাত্মক রোগ, এই গমের মারাত্মক রোগটা কিন্তু খুব সহজেই শুধুমাত্র হট ওয়াটার ট্রিটমেন্ট করে আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কাজে হট ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে একটা ফিজিক্যাল মেথড, যে ফিজিক্যাল মেথডের মাধ্যমে আমরা তোমার বীজ বাহিত যে রোগ আছে সেই বীজ বাহিত রোগগুলোকে খুব ইফেক্টিভলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একই রকম ভাবে কিছু কিছু অর্গানিজম আছে যেগুলো আবার এর বিপরীত, যেমন তারা কোল্ড ওয়াটার টলারেট করতে পারে না। আমরা একটু আগে দেখলাম যে উষ্টি লাগু পিটিসি গমের একটা রোগ, সে হট ওয়াটার টলারেট করতে পারে না। সে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটারের মধ্যে 12 মিনিট রাখা যায় তাহলে সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অন্যদিকে বার্লির একটা রোগ উষ্টি লাগু হর্ডিয়াই, এটাকে যদি তুমি হট ওয়াটারে রাখো তাহলে তার তেমন পরিবর্তন আসলে হয় না। গবেষণা করে দেখা গেছে যে সে কোল্ড ওয়াটার বা কোল্ড টেম্পারেচার আসলে সে টলারেট করতে পারে না। কাজে আমাদের যদি জানা থাকে যে কোন ধরনের বীজে কি ধরনের সমস্যাগুলো থাকে, কি ধরনের অর্গানিজম থাকে, কি ধরনের প্রবলেম আগের বছরগুলোতে ছিল, তাহলে আমাদেরকে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে। কোল্ড ওয়াটার ট্রিটমেন্টের বুদ্ধিটা কি? আগের মতোই সিড গুলোকে 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় স্বাভাবিক পানির মধ্যে ডুবায় রাখতে হবে, এবং একটা কন্টেইনার নিতে হবে যে জায়গাতে পানির তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদেরকে নামায় নিয়ে আসতে হবে। ধরে নাও যে পানির টেম্পারেচার অ্যারাউন্ড 25 ডিগ্রি। কেউ কি বলতে পারো যে এই 25 ডিগ্রি টেম্পারেচারের ওয়াটারটাকে আমরা কিভাবে 10 থেকে 12 ডিগ্রিতে নামায় নিয়ে আসতে পারি? কি পদ্ধতিতে? একটু বরফ দিলেই তো মনে হয় বরফ দিলেই সেটা কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার কমতে থাকে। কাজে আমরা যদি অল্প একটু পরিমাণ বরফ দিই, সেই বরফ দিয়ে যদি সেই বরফটা গলতে দিই তাহলে দেখা যাবে পানির টেম্পারেচার আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং যদি আমাদের মেজারমেন্ট করার সুযোগ থাকে তাহলে আমরা খুব সহজে কিন্তু সেটা দেখতেও পারবো যে তার টেম্পারেচার কমে কততে আসলো। কাজে 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় স্বাভাবিক তাপমাত্রার পানিতে বীজগুলোকে ট্রিটমেন্ট করার পর সেই পানিটা ফেলে দিতে হবে, এবং 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পানির মধ্যে
সে আগের মতোই 13 থেকে 15 মিনিট পরিমাণ সময় এটাকে ডুবায় রাখতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে। তারপর অতিরিক্ত পানিগুলো ফেলে দিয়ে সেগুলোকে ড্রাই করতে হবে এবং ইমিডিয়েটলি সোয়িং করে ফেলতে হবে। এবং এই ধরনের কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করলে সবার জন্য কিন্তু ভালো হবে না। কাজে আমাদেরকে আগে জানতে হবে যে কোন রোগের জন্য কি ধরনের ট্রিটমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। Cold water is very effective for Ustilago hordeae, a causal organism of covered smut of barley. কাজে বার্লি যদি কেউ চাষবাস করে, বাংলাদেশের কোনো জায়গায় যদি চাষবাস করে এবং সেই জায়গাতে কাভার্ড স্মার্ট এই রোগটা খুব দেখা যায়, তাহলে ফার্মারদেরকে পরামর্শ দিতে হবে যে আপনি আপনার বীজগুলোকে মাঠে লাগানোর আগে অবশ্যই কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করে নিতে হবে, তাহলে আপনার মাঠে কাভার্ড স্মার্ট অফ বার্লি এই রোগটা কম হবে। কাজে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে আমরা যেরকম হট ওয়াটার ট্রিটমেন্টের সাজেশন দিই, একই রকম ভাবে জানা রোগের ক্ষেত্রে আমরা কিন্তু কোল্ড ওয়াটার ট্রিটমেন্টও আমরা সাজেস্ট করি। ফার্মাররা টেম্পারেচার রেঞ্জটা কিভাবে মেইনটেইন করবে? এই যে বললাম যে হট ওয়াটার ট্রিটমেন্ট যেটা, সেটা হাত দিয়ে বুঝতে পারবে যে কোল্ড ওয়াটারের ক্ষেত্রে একই, বরফের কথা বলতে হবে। যদি এখন একটা থার্মোমিটার কিন্তু মানে কেনা কিন্তু এত বেশি কঠিন আসলে না, একটা থার্মোমিটারের দাম 50 টাকাও না। যদি সেটা তারা তারপরেও ব্যবহার না করতে চায়, তাহলে বরফ পানি দিয়ে পানিটাকে টেম্পারেচার বরফটা গলার সুযোগ দিয়ে সেই জায়গাতে তোমার সিড গুলোকে 13 থেকে 15 মিনিট পরিমাণ সময় রেখে দিলেই হবে। খুব এক্স্যাক্টলি ওই টেম্পারেচারটা হয়তো আসবে না, কিন্তু কোল্ড ওয়াটারের শকিংটা কিন্তু সিড আসলে পাবে। এক্স্যাক্টলি হুবহু 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পাবে না। তবে আমাদের যে ম্যানেজমেন্ট গুলো শুধুমাত্র যে ফার্মারদের জন্য আমরা সাজেস্ট করি তা কিন্তু না। তোমরা জেনে থাকবা যে খুব রিসেন্টলি লাস্ট 10 to 12 ইয়ার্স, এরকম ধরো লাস্ট 15 ইয়ার্স, বাংলাদেশে কিন্তু বেশ কিছু পরিমাণ সিড এন্টারপ্রেনিউর তৈরি হয়ে গেছে। অনেকেই কিন্তু সিডের ব্যবসার সাথে এখন জড়িত, অনেকেই কিন্তু সিডরা নিজেরাই মাল্টিপ্লাই করে বড় আকারে। অনেকগুলো সিড কোম্পানি কিন্তু বাংলাদেশে এখন কিন্তু they are working in the seed production. SCI বলো, লালতির বলো, ইস্ট ওয়েস্ট বলো, আরো অসংখ্য আরো অনেকগুলো আছে। তারা কিন্তু অনেক বড় আকারের সিড নিয়ে কাজ করে, থাউজেন্ড টনস অফ সিড। তারা বিদেশ থেকে যেরকম আমদানি করে, একই রকম ভাবে তাদের নিজস্ব মাল্টিপ্লিকেশন ফার্ম থাকে, সেই জায়গাতে তারা কিন্তু সিড মাল্টিপ্লাই করে। যদি তাদের ক্ষেত্রে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের টেম্পারেচার মেনটেন করা কিন্তু কোনো বিষয় না। এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক কৃষিবিদ যারা আছে, এই জায়গা থেকে যারা কৃষি গ্রাজুয়েট আছে, তাদের কিন্তু চাকরির সুযোগ আসলে আছে। অনেকে এখন সেই জায়গাতে চাকরিরত আছে। কাজে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ডিজিজ ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, সেটা ভেজিটেবল সিড হোক, রাইস সিড হোক অথবা হুইট সিড হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেকনিক্যাল বিষয়গুলো আসলে জানা অনেক জরুরি। আমরা যে সমস্ত ইনফরমেশন we are offering all information only for the farmers, সেটা কিন্তু না। সকলের জন্য কিন্তু এই ইনফরমেশন গুলো জরুরি। বিশেষ করে the seed sector is growing very fast. আমাদের দেশে কয়েক বছর ধরে যদি তোমরা খেয়াল করে দেখো যে এক সময় কিন্তু এই সিড কোম্পানি গুলো ছিল না, এখন কিন্তু অনেকগুলো সিড কোম্পানি they are investing lots of money for seed production or seed importation. তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট গুলো অনেক বেশি জরুরি। আরেকটা রোগের ক্ষেত্রে আমরা বলো। আপনি তো আলাদা আলাদা দুটো ট্রিটমেন্ট বললেন, যে হট ওয়াটার ট্রিটমেন্ট আর কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট। একই সিডে যদি দুইটাই করা হয়, তাহলে কি কোনো সমস্যা হবে সিডের? হ্যাঁ, সমস্যা হবে, কারণ যেই সিড গুলোকে হট ওয়াটার ট্রিটমেন্ট করলাম, সেই সিড গুলোকে আবার কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করা যাবে না। কারণ আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করার সাথে সাথেই কিন্তু এই ড্রাই সিড গুলো, তার ভিতরে যে সমস্ত এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি গুলো বন্ধ। এই শব্দ করো না তোমরা, এই যে ক্লাস করি, ক্লাস এই যে এটা মিউট করে রাখো না তোমরা, এটা মিউট করে মানে ক্লাস শুনতে। সিড গুলোকে আমরা যেটা বললাম যে যখন কোনো সিড ড্রাই অবস্থায় থাকে, একদম অপটিমাম ড্রাই, এর মানে হচ্ছে যে উই অ্যাকচুয়ালি ফোর্স দ্য সিড টু
limit the physiological activity. সিড হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল, তার ভিতরে রেসপিরেশন, ট্রান্সপিরেশন সবকিছুই কিন্তু আসলে চলতে থাকে, কিন্তু সেটাকে যখন ড্রাই করা হয় তখন কিন্তু সেটার পরিমাণ কিন্তু একদম মিনিমাম থাকে। সেটাকে যখন তুমি আবার পানির মধ্যে ভেজাবা 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময়, তার ভিতরে সকল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আবার কিন্তু রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পর সেটাকে যখন আমরা গরম পানির মধ্যে দেই তখন কিন্তু এই প্যাথোজেন গুলো অ্যাক্টিভ হওয়ার কারণে প্যাথোজেন গুলো কিন্তু মরে যায়। মরে যাওয়ার পর সেগুলো কিন্তু যখন ড্রাই করা হয় তখন কিন্তু সেটাকে খুব বেশি সময় ধরে কিন্তু ওই অবস্থায় রাখা যাবে না, ইমিডিয়েটলি আমাদেরকে সোয়িং করে ফেলতে হবে। ওই সিড গুলোকে কোনোভাবে আবার কোল্ড ওয়াটার দেওয়া যাবে না। তবে সাধারণত একই সিডে এই লুজো স্মার্ট অফ হুইট আবার একই সিডে কাভার স্মার্ট অফ বার্লি, কারণ দুইটা দুই ক্রপ। সাধারণত কাভার স্মার্ট অফ বার্লিটা হয় হচ্ছে বার্লিতে, আর লুজো স্মার্ট অফ হুইটটা হয় হচ্ছে গমে বা হুইট। কাজে দুইটাকে একসাথে আমাদের ট্রিটমেন্ট করার আসলে কোনো প্রয়োজন নেই। এনিওয়ে আরো কিছু রোগ আসলে আমাদের দেশে আছে যেগুলোকে ফার্মাররা যদিও না করতে পারে তাহলে কিন্তু ওই যে তোমার সিড কোম্পানিগুলো তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে পারে। সেক্ষেত্রে তোমাদের যদি কেউ সেই জায়গাতে এমপ্লয়েড হও তোমাদের কিন্তু এই ধরনের সমস্যার সমাধানগুলো দিতে হবে। সেগুলো হচ্ছে যে অ্যানারোবিক কোল্ড ট্রিটমেন্ট। তোমার এমন ভাবে তোমার কোল্ড ট্রিটমেন্ট দিতে হবে যাতে সেই জায়গাতে অক্সিজেনের উপস্থিতি না থাকে। এটা কিভাবে করা যায় এবং কোন রোগের জন্য করা হয়? সাধারণত তোমার তোমার ক্যাবেজের ক্ষেত্রে দেখা যায়, ক্যাবেজের বা বাঁধাকপি বা ইভেন ফুলকপি বা ব্রোকলি আমাদের দেশে এখন কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। যদি কোনো ফিল্ডের মধ্যে দেখা যায় যে বাঁধাকপির পাতাগুলো উপর থেকে মরতে থাকে, শুধুমাত্র কিনার গুলো, এবং মরতে মরতে ভেতরের দিকে আসে, আঁকা বাঁকা হয়ে ভেতরের দিকে আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই জায়গাতে ব্যাকটেরিয়াল ব্লাইট অফ ক্যাবেজ, যেটা তোমার জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস দিয়ে হয়, এবং এটা কিন্তু বীজ বাহিত। যদি এই ধরনের রোগ হয়, খুব ব্যাপক আকারে হয়, তখন কিন্তু আমাদেরকে এটার সিড গুলোকে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই সিড ট্রিটমেন্টটা সাধারণত অ্যানারোবিক কোল্ড ট্রিটমেন্ট করলে তোমার অনেক বেশি ইফেক্টিভ। সেটা কিভাবে করা যায়? ওই আগের মতোই 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় we have to keep the soil under water for a period of 6 to 8 hours, এবং একটা পাত্রের মধ্যে পানির টেম্পারেচার 6 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড রাখার ওয়াটারের মধ্যে আমাদের সিড গুলোকে তোমার ডিপিং করে সেই কন্টেনারের ভেতর থেকে পাম্প আউট করে ভেতরের অক্সিজেন গুলোকে বের করে নিতে হবে। এটা কিন্তু ডিভাইস আছে, খুব সহজেই ওই তোমার ভেতরের যে অক্সিজেন গুলো আছে, কন্টেনার আছে, সেই কন্টেনারের ভেতর থেকে অক্সিজেন গুলোকে পাম্প আউট করা। কারণ এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। এই ধরনের ডিভাইস কিনতেই পাওয়া যায়, যে জায়গাতে কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করা যায়। শুধুমাত্র টেম্পারেচারটা মনে রাখতে হবে, 6 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারের মধ্যে সিড গুলোকে ডিপিং করে রাখতে হবে, এবং ভেতর থেকে অক্সিজেনটাকে পাম্প আউট করে নিতে হবে ফর 24 আওয়ার্স। এবং এই সিড গুলো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে সেগুলোকে ড্রাই করে আমাদেরকে ইমিডিয়েটলি সোয়িং করে ফেলতে হবে। এটা করলে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস এই রোগটা কিন্তু সিডের মধ্যে নষ্ট হয়ে যায়, এবং খুব সহজেই কিন্তু আমরা তখন এই রোগটাকে মাঠে অ্যাভয়েড করতে পারবো। সকল রোগের জন্য সকল ট্রিটমেন্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা কিন্তু আমরা যেটা খেয়াল করে দেখি যে হট ওয়াটার ট্রিটমেন্টটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ফর এ লার্জ নাম্বার অফ ডিজিজ। সাধারণত বীজের সাথে যে সমস্ত ফাঙ্গাস গুলো থাকে, ব্যাকটেরিয়া গুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ভেজিটেবলস এর জন্যই কিন্তু এই হট ওয়াটার ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইফেক্টিভ। দেখা গেছে যে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, কুমড়া সবগুলো এই ধরনের ভেজিটেবল অথবা ধান, গম সবগুলোর ক্ষেত্রেই
যদি আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করি তাহলে সকল রোগের ক্ষেত্রেই হট ওয়াটার ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ, স্পেশালি ভেরি ইফেক্টিভ ফর লুজ স্মার্ট অফ। আর কোল্ড ওয়াটার হচ্ছে স্পেসিফিক্যালি ভেরি ইফেক্টিভ ফর কাভার স্মার্ট অফ বডি। আর অ্যানারোবিক কোল্ড ট্রিটমেন্ট হচ্ছে স্পেশালি ইফেক্টিভ ফর Xanthomonas campestris causing bacterial blight of vegetables or cabbage। কাজেই আমাদেরকে জানতে হবে যে কোন ফিজিক্যাল ট্রিটমেন্ট গুলো আসলে বেশি ইফেক্টিভ। আমরা যদি সবার জন্যই অ্যানারোবিক কোল্ড ট্রিটমেন্ট দিয়ে দিই সেটা কিন্তু খুব একটা ভালো সাজেশন হবে না। ভালো সাজেশন হবে না যদি আমরা সবার জন্য আমরা তোমার কোল্ড ট্রিটমেন্ট দিয়ে দিই, সবার জন্য আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট দিয়ে দিই। আমাদেরকে আসলে কিছুটা আগে থেকেই জানতে হবে যে কোন ধরনের ফিজিক্যাল ট্রিটমেন্ট গুলো কোন ডিজিজের জন্য অনেক বেশি ইফেক্টিভ। বুঝতে পারছো? স্যার বলো। স্যার আমরা তো ডিজিজের সিমটম গুলা প্লান্ট বা ক্রপ থেকে পাই, তবে সিডে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবা লেভেল 4 এ। তবে আমাদের এই ইনফরমেশনটা আমরা প্রথম বছর পাবো। ধরো এই বছর আমরা মাঠে গেলাম, মাঠে সিড সোয়িং করে দিল, দিয়ে আমরা দেখলাম যে আসলে আমাদের যে সিডের সোর্স, সেই সিডের সোর্স থেকে প্রতি বছরই একই ডিজিজ। সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি যে এই বছরও যদি আমরা সিড গুলোকে লাগাই তাহলে আমাদের মাঠে এই ধরনের ডিজিজ গুলো আসতে পারে। তবে তুমি যে প্রশ্নটা করলা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ। এই বিষয়গুলো জানার জন্য আমরা লেভেল 4 এ তোমাদেরকে শেখাবো কিভাবে বীজের মধ্যে কি ধরনের রোগ জীবাণু থাকে এবং সেটাকে কিভাবে আগেই আমরা জানতে পারি, লাগানোর আগে আমরা জানতে পারি যে এখানে কি কি ধরনের রোগ জীবাণু থাকতে পারে এবং সেগুলো মারাত্মক আকারে কিনা। সিড প্যাথোলজি নামে একটা সাবজেক্ট তোমাদেরকে চ্যাপ্টার আসলে পড়ানো হবে, আমি সেটা পড়াবো। সেটা লেভেল 4 এ। লেভেল 4 এ উঠলে তোমরা সেই জায়গাতে বুঝতে পারবা যে বীজ লাগানোর আগেই বীজের মধ্যে কি কি ধরনের প্যাথোজেন, কি কি ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো থাকে এবং সেগুলো আসলে মারাত্মক অবস্থায় কিনা। সেটা লাগানোর আগে আমরা কিভাবে জানতে পারি সেটা পরীক্ষা করে তারপরে আসলে মাঠে লাগাতে হয়। তবে লেভেল 3 এর জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে পারি যে যদি প্রতি বছর একই রোগ হয় তাহলে ধরেই নিতে পারি যে এটার সোর্স আসলে সিড। অনেক সময় বীজের কালার দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি। বীজটা যদি কুচকে যায়, বীজটা যদি আকারে ছোট হয় নরমাল সিডের তুলনায়, সেই জায়গাতে কিন্তু আমরা ধারণা করতে পারি যে এটা আসলে অপুষ্ট বীজ, এই জায়গাতে রোগ বালাই থাকতে পারে। সেটা দেখেও কিন্তু আমরা এক ধরনের অনুমান করতেই পারি। করলে এই ব্যবস্থাগুলা কিন্তু আমরা নিতে পারি। আর চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাকে ওই যে লেভেল 4 এর জন্য অপেক্ষা করতে হবে। সেই জায়গাতে বীজের পরীক্ষা কিভাবে করা যায়, সেই বীজের পরীক্ষার রেজাল্ট গুলো নিয়ে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি সেগুলো কিন্তু আমাদের তখন বোঝার সুযোগ হবে। ঠিক আছে? তারপরে স্যার জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস এর কারণে কি সমস্যাটা হয়? ওই ক্যাবেজের লিভ ব্লাইট হয়। ক্যাবেজের লিভ ব্লাইট পাতার উপর থেকে মার্জিন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে মরতে থাকে। সেটা শুধু ক্যাবেজে হয় তা না, ক্যাবেজে হতে পারে, কলিফ্লাওয়ার হতে পারে, ব্রোকলি হতে পারে, কোল ক্রপে সবগুলোতে হয়, অন্যান্য ক্রপে থাকতে পারে। সবার ক্ষেত্রেই যদি এই ব্যাকটেরিয়ার উপস্থিতিটা আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই অ্যানারোবিক কোল্ড ট্রিটমেন্টটা দিতে পারি। শুধু তাই না, খেয়াল করে দেখো এবার যে পদ্ধতিটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা বাদ গেল স্যার, এরেটেড স্টিম ট্রিটমেন্ট। অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট হচ্ছে আরেকটা পদ্ধতি। সেটা হচ্ছে যে অনেকটা ভ্যাপার। অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট মানে কোন জায়গা থেকে যদি আমরা ভ্যাপার বের করে ফেলতে পারি, সেই ভ্যাপারের উপরে যদি সিড গুলোকে রাখা যায়, এটা অনেকটা ধরো হট ওয়াটার ট্রিটমেন্টের ইমপ্রুভড ভার্সন ধরতে পারো। হট ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করি, 6 থেকে 8 ঘন্টা পরিমাণ সময় বীজগুলোকে ভিজায় রেখে সেই জায়গাতে সিডগুলোকে আমরা গরম পানির মধ্যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটার মধ্যে কিছু সময় রাখি। আর এই জিনিসটা খুব বেশি অ্যামাউন্টের সিডের জন্য আমরা আসলে করতে পারি না। ধরো 1 কেজি, 2 কেজি, 4 কেজি, 5 কেজি সিড ম্যাক্সিমাম গরম পানির মধ্যে, এর বেশি তো আসলে রাখা যাবে না। কিন্তু যদি কোম্পানিগুলোর কথা ধরো যে জায়গাতে হাজার হাজার টন বা আরো বেশি, মনে করো যে ধরো আমরা 1 টন
কমের মধ্যে যদি ধরো যে 1 টন সিড যদি আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা এই 1 টনের তোমার কন্টেনারই কোথায় পাবো? সেই জায়গাতে 50°C টেম্পারেচারের ওয়াটারই বা কিভাবে রাখা যাবে? এই সমস্ত ক্ষেত্রে কমার্শিয়াল বেসিসে চেম্বার বানানো হয়, যেই চেম্বারের মধ্যে বাইরের থেকে ওয়াটার হিটিং করে বয়লিং করে তার ভেপারটা যেটার ভেতরে তোমার পাস করলে সেই পাস করা রুমের মধ্যে যদি আমরা ধরো চটের ব্যাগ বা এই ধরনের পারফোরেটেড ব্যাগের মধ্যে যদি সিড গুলোকে রাখি তাহলে কিন্তু এই ভেপার গুলো তার সবগুলো জায়গাতে সিডের ভেতর দিয়ে সে সমস্ত সিড গুলোর কন্ট্যাক্টে কিন্তু আসলে কিন্তু এই হট ওয়াটার ট্রিটমেন্ট দিয়ে যে সমস্ত রোগ দমন করা যায় এই অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট দিয়ে কিন্তু একই রকম ভাবে সবগুলো সিডবর্ন ডিজিজ অনেক সিডবর্ন ডিজিজ স্পেশালি আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি হয় বাইপোলারিস দিয়ে ব্রাউন স্পট অফ লাইফ এটা কিন্তু খুব ইফেক্টিভলি কন্ট্রোল করা যায়। তাহলে মূলত হট ওয়াটার ট্রিটমেন্ট এবং অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট অলমোস্ট সেম, শুধুমাত্র বাল্ক অ্যামাউন্ট অফ সয়েল বাল্ক অ্যামাউন্ট অফ সিড যদি আমাদেরকে তোমার ট্রিটমেন্ট করতে হয় তখন আমরা অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। একই রকম ভাবে বেশি পরিমাণ সিড আমরা যদি ট্রিটমেন্ট করতে চাই তাহলে অ্যারেটেড স্টিম ট্রিটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। কোন রোগের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে তোমার টমেটোর ক্ষেত্রে, তোমরা যদি এখনো টমেটোর ফিল্ডে যাও তাহলে দেখবা যে টমেটোর তোমার টমেটোর মাঠে তোমার 1 সেকেন্ড আজকে এইটুকুনি থাক, আজ এটা শেষ করে দিব তোমাদের একটা ওই যে ফর্মটা দিই ফিল আপ করে দিও। মেসেজ তুই আচ্ছা, আমরা পরের ক্লাসে আমাদের শুধুমাত্র বোধহয় এটা বাকি থাকলো, তোমার এই যে তোমার না আরো বেশ কয়েকটা বাকি আছে, ওগুলো আমরা পরের ক্লাসে দেখবো না। আমি শুধু তোমাদেরকে ওই যে ওই অ্যাটেন্ডেন্সের জন্য তোমার এটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্সের জন্য ওই যেন মেসেজ যেন কোথায় যায়, চ্যাট না চ্যাটে everyone in meeting। দেখো তো তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারো কিনা। জি স্যার। আর ডাউনলোড করে এটা সেন্ড করে দাও। আর বাকি যে ফিজিক্যাল মেথড গুলো থাকলো সেই মেথড স্যার পারমিশন চাচ্ছে। স্যার হচ্ছে না এটা তো স্যার। স্যার এটা কি স্যার আপনার বাউ ইমেইলটা খোলা নাকি? স্যার জিমেইল দিয়ে খোলা, জিমেইল দিয়ে ফর্ম ক্রিয়েট করা লাগবে স্যার। বাউ দিয়ে ক্রিয়েট করলে স্যার শুধুমাত্র যাদের বাউ ইমেইল আছে তারা ফর্ম পূরণ করতে পারবে, আমরা পারবো না। তাহলে আবার একটু ওয়েট করো, যদি বেশিক্ষণ লাগবে না, আমি একটু খুলে দিই। ওয়েট অনেক সমস্যা। যদি আমরা তো করি তাহলে কোন জায়গাটা তো করে দিতে চায় না, ঢাকা এত ভালো তৈরি না ওখানে করে না কোন ঢাকা এগুলো ঠিক করে করতে না পারলে কোন জায়গাতে দিবা ये कर उनको खोल दे हमें और करा आपको लेना तो
কিন্তু ঢাকায় নাম প্রায় খাওয়া যাবে বুঝছো তারপর হচ্ছে যে কমিটিতে আছে আচ্ছা শোনো, ওটা নেক্সট ক্লাসে আমরা আবার দিব নে, এটা বাদ রাখো। স্যার আমরা কি ফর্ম দিয়ে দিব একটা, আমরা কেউ একজন বানায়? বানায় দিয়ে আমার কাছে সবাই এটা পাঠায় দাও। স্যার ডিটেইলস এন্ড অ্যাক্টিভিটি থেকে শেয়ার উইথ এভরিওয়ান দিলেই হবে, এটা সেটিং থেকে চেঞ্জ করা যায়। কি করা যায়? স্যার স্যার আমরা ফর্মেল স্যার আমরা শেয়ার স্যার একটা আচ্ছা শোনো, তোমরা ক্যাম্পাসে কি অ্যাভেলেবল আছো? ক্যাম্পাসে কি আছো এটা জানো যে ক্যাম্পাসে কি আছো? জি স্যার আসি তো স্যার। তুমি একটু দেখা করে দাও। আচ্ছা স্যার। কোন এক সময় আমাকে ফোন দিয়ে একটু এটা দেখাই দিয়ে দাও। জি স্যার। তাহলে ইজি হবে। ঠিক আছে আজকে শেষ করি। হ্যাঁ স্যার ফর্মে তো ফিল আপ করা যাচ্ছে না। ওটা তোমাদেরকে কেউ একজন ফর্ম দিবে, কেউ একজন ফর্ম ফিল আপ করে তোমাকে দিবে, সমস্যা নাই। ক্লাস